প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পড়াতে চলেছি নদী সম্পর্কিত কিছু ধারণা সম্বন্ধে, যেমন নদী উপত্যকা কি, নদী অববাহিকা, ধারণ অববাহিকা, জলবিভাজিকা, নদ ও নদীটা কি, জলচক্র কি, জলচক্র সম্পূর্ণ করতে নদীর কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, এসব। নদী সম্পর্কিত কিছু পরিভাষা। নদী উপত্যকা বা রিভার ভ্যালি। নদী উপত্যকা বা রিভার ভ্যালিটা কি? নদী উৎস থেকে যখন মোহনাতে পৌঁছায়, তার সেই মোহনাতে পৌঁছানোর যে গতিপথ, সেই গতিপথে যে দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমি, যে নিম্নভূমির মধ্যে দিয়ে নদী তার জলধারাকে কি করে, প্রবাহিত করে নিয়ে যায়, সেটাকেই আমরা বলে থাকি নদী উপত্যকা। তাহলে নদী উপত্যকাটার একটি সংজ্ঞা আমি এখানে লিখে নিয়েছি, দেখো। উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথের দুপাশের উচ্চভূমির মাঝে যে সংকীর্ণ ও দীর্ঘ নিম্নভূমির মধ্য দিয়ে নদীর জলধারা প্রবাহিত হয়, তাকেই আমরা নদীর উপত্যকা বলে থাকি। দেখো, এখানে আমি একটা চিত্র এঁকে নিয়েছি। চিত্রটা দেখো, এই যে একটা নদী, নদীটা কি হচ্ছে, কোনো পার্বত্য এলাকা বা উঁচু জায়গা থেকে সৃষ্টি হচ্ছে। সৃষ্টি হওয়ার পর সে তার উচ্চগতি মধ্যগতি অতিক্রম করে কি করছে, মোহনাতে এসে পৌঁছাচ্ছে। এই যে তার উৎস থেকে যে মোহনা, এই মোহনা পর্যন্ত যে দীর্ঘ আর সংকীর্ণ যে নদী, যে দীর্ঘ সংকীর্ণ নিম্নভূমি, এই যে নিম্নভূমি, এই নিম্নভূমির মধ্যে দিয়েই তো নদী তার জলধারাটাকে প্রবাহিত করে নিয়ে আসে। এই নিম্নভূমি, সেটাকেই আমরা বলছি নদী উপত্যকা। যদি আমি উদাহরণ দিই, তো দেখো, নীলনদ, আর নীলনদ হচ্ছে দীর্ঘতম নদী উপত্যকা, ঠিক আছে। নদী অববাহিকা বা রিভার বেসিন যে সুবিস্তৃত অঞ্চলের প্রধান নদী, উপনদী, শাখা নদী, প্রশাখা নদী যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাকে আমরা নদী অববাহিকা বলে থাকি। এই চিত্রটা যদি আমরা দেখি, দেখো, কোনো একটা উঁচু জায়গা থেকে নদীটা কি হয়েছে, উৎপত্তি হয়েছে। উৎপত্তি হওয়ার পর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি অতিক্রম করে মোহনাতে এসে মিশেছে। এই যে তার প্রবাহ পথে কিছু নদী এসে মিশল, যেটাকে আমরা উপনদী বলছি, আর প্রধান নদী থেকে কিছু নদী কি হলো, বিচ্ছিন্ন হয়ে গেল, যেটাকে আমরা শাখা নদী বলছি। এই প্রধান নদীর সাথে উপনদী এসে মেশা এবং প্রধান নদী থেকে কিছু ছোট ছোট নদী, শাখা নদী বের হয়ে যাওয়া, এই যে ঘটনাটা, এটা কি হচ্ছে, কোনো একটা সুবিস্তৃত অঞ্চলের মধ্যে দিয়ে হচ্ছে। এই যে পুরো অঞ্চলটা, যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রধান নদী, উপনদী, শাখা নদী প্রবাহিত হচ্ছে, এই অঞ্চলটাকেই আমরা বলে থাকছি নদী অববাহিকা। দেখো, আমরা উদাহরণ কি দিতে পারি। নদী অববাহিকার উদাহরণ যদি দিই, তো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হচ্ছে আমাজন অববাহিকা, আর ভারতের বৃহত্তম কি, গঙ্গা অববাহিকা। ধারণ অববাহিকা উচ্চভূমি বা পার্বত্য ভূমিতে উৎস থেকে অসংখ্য উপনদী সহ প্রধান নদীর অববাহিকাকে আমরা ধারণ অববাহিকা বলে থাকি। জলবিভাজিকা, জলবিভাজিকাটা কি, যে উচ্চভূমি অর্থাৎ পর্বত বা পাহাড় পাশাপাশি অবস্থিত দুই বা ততোধিক নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে পরস্পর থেকে আলাদা করে, তাকে জলবিভাজিকা বলে। আমি যদি তোমাদের একটা চিত্রের মাধ্যমে বোঝাই, আমরা কি জানি, একটা নদী কোনো পার্বত্য এলাকা বা উঁচু জায়গা থেকে উৎপন্ন হয়। সাপোজ ধরো, এখানে একটা নদী উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে তার প্রবাহ পথে কোনো একটা কঠিন বড় শিলা বা পাহাড়ের সম্মুখীন হলো। তখন নদীটা কি করবে, তার প্রবাহ পথকে পরিবর্তন করবে। নদীটা কি করবে, নদীর একটা অংশ পাহাড়ের এই পাশ দিয়ে প্রবাহিত হলো, আর একটা অংশ কি হলো, এই পাশ দিয়ে প্রবাহিত হলো। এই যে উচ্চভূমিটার কারণে নদীর দুইটি ভাগে ভাগ হয়ে গেল, এটাকেই আমরা বলছি জলবিভাজিকা। উদাহরণ দিতে পারি, মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা।
বিন্ধ্য পর্বত কী করছে, উত্তর আর দক্ষিণ দিকের নদীর জলবিভাজিকা। পশ্চিমঘাট পর্বত পূর্ব ও পশ্চিম বাহিনী নদীর জলবিভাজিকা। আমরা নদ ও নদীর মধ্যে পার্থক্য অনেক সময় বুঝতে পারি না। নদ ও নদীর মধ্যে পার্থক্যটা কি? নদ হলো একটা পুংলিঙ্গ শব্দ আর নদী হলো একটা স্ত্রীলিঙ্গ শব্দ। যেসব জলধারা পুরুষ নামে পরিচিত তাদের আমরা নদ বলি, আর যেসব জলধারা স্ত্রী নামে পরিচিত তাদের আমরা নদী বলি। যেমন দেখো, নদের যদি আমি উদাহরণ দিই, ব্রহ্মপুত্র নদ, দামোদর নদ, এগুলো হচ্ছে নদ, মানে পুরুষ। দেখো লাস্টের দিকে ব্রহ্মপুত্র পুরুষ নামের পরিচিতি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আর নদী দেখো, নদীর উদাহরণ যদি দিই, গঙ্গা, শিলাবতী, এগুলো দেখো গঙ্গা একটা স্ত্রীর নাম হিসাবে, এই জন্য এটাকে আমরা নদী বলছি। গঙ্গা নদী, শিলাবতী নদী, নদ বলছি না। জলচক্র, যে চক্রাকার পদ্ধতিতে জল কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় শিলামণ্ডল, বায়ুমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে আবর্তিত হয়ে জলের ভারসাম্য রক্ষা করে, তাকেই আমরা জলচক্র বলি। জলচক্র সম্পূর্ণ করতে নদীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নদী এই ভূমিকাটা কিভাবে পালন করে? এই যে অধঃক্ষেপণ হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের ফলে যে জলটা ভূপৃষ্ঠে পড়ছে, সেই ভূপৃষ্ঠে পড়া জল মাটি কিছুটা কি করছে, শুষে নিচ্ছে, কিছুটা বাষ্পীভূত হচ্ছে, আর বাকি যে জলটা পড়ে থাকছে তার একটা বৃহৎ অংশ নদ নদীর মাধ্যমে পৃষ্ঠপ্রবাহ রূপে কী করছে, কোনো হ্রদ বা সমুদ্র গিয়ে মিশছে। এই আবার কি হচ্ছে, এই নদ নদী সমুদ্র থেকে কি হচ্ছে, জল বাষ্পীভূত হয়ে ওপরে উঠে শীতল হয়ে ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করছে, এবং মেঘ থেকে আবার বৃষ্টিপাত হচ্ছে। এইভাবে যে একটা চক্রাকার পদ্ধতি, এই চক্রাকার পদ্ধতি যে জলচক্রের একটা চক্রাকার পদ্ধতি, এখানেও কিন্তু নদীর একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি যদি তোমাদের একটা চিত্রের মাধ্যমে বোঝাই, তো দেখো, মেঘ থেকে বৃষ্টি ভূপৃষ্ঠের উপরে পড়ছে। হ্যাঁ, ভূপৃষ্ঠে পড়ার পর কিছুটা পরিমাণ জল মাটি কি করছে, চুইয়ে মাটির নিচে প্রবেশ করছে। কিছুটা জল হচ্ছে কি, বাষ্পীভূত হয়ে আবার উপরে উঠে যাচ্ছে। কিছুটা জল বাষ্পীভূত হয়ে এভাবে উপরে উঠে যাচ্ছে। বাকি যেই অংশটা পড়ে থাকছে জলের, সেই জলের অংশ, বাকি জলের অংশটা কি হচ্ছে, কোনো নদী, সমুদ্র বা হ্রদের মাধ্যমে কি হচ্ছে, বড় কোনো জলাশয় বা সমুদ্রে গিয়ে মিশছে। আবার কি হচ্ছে, এই নদী, হ্রদ, সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠছে। উপরে উঠে আবার মেঘের সৃষ্টি করছে, মেঘ রূপে আবার বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ছে, আবার সেই জল নদীতে আসছে, আবার সেটা বাষ্পীভূত হচ্ছে। এইভাবে দেখো, নদী কিন্তু এখানে যে চক্রাকার যে পদ্ধতি, এই চক্রাকার পদ্ধতিতে নদী কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।